প্রিয় দর্শক, আমি তাবাসসুম তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। বরাবরের মতো আমাদের সাথে একজন অতিথি থাকেন যিনি কর্পোরেট সেক্টরের বিভিন্ন দিকগুলো আমাদের সাথে আলোচনা করেন। আজকে আমাদের কর্পোরেট লঞ্চটা একটু ব্যতিক্রম ধর্মী হবে, কারণ আমরা একজন মাল্টিপল টাস্কার আপু পেয়েছি আমাদের আজকের অতিথি। সো আমরা সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাব এবং আমরা বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব। সো আমাদের আজকের অতিথি হচ্ছেন ফাল্গুনী নাজনীন টিনা আপু। আমরা সরাসরি টিনা আপুর কাছে চলে যাব। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? প্রথমে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপু, আমরা সরাসরি আপনার কাছে আপনার একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করব। আচ্ছা, আমার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে আমার নাম ফাল্গুনী নাজনীন। আমার হোম টাউন মানে ছোটবেলায় যেখান থেকে বেড়ে ওঠা, এটা হচ্ছে গাইবান্ধা। এটা উত্তরবঙ্গের একটা ছোট্ট জেলা শহর। আমার বাবা-মা আছেন। বাবা মারা গেছেন। আমরা ২ ভাই ২ বোন। আমার আ আমার কলেজ স্কুল লালমাটিয়া, আ ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি। এখন আমি এখন যেটা করছি সেটা হচ্ছে আমি একজন বিজনেস ওম্যান। I have a cloth business. Actually, I have a buying house. আমার হেড অফিস টরন্টোতে। অ্যান্ড আমি ছোটখাটো একটু পলিটিক্সও করছি। দ্যাটস ইট। আমরা এই বিষয়টা আসবো একটু পর। আমি পার্সোনালি জানি আসলে আপনার রিসেন্টলি ওয়ার্কটা। সো আমরা এখন জানতে চাচ্ছি আপু, আপনার এই ক্যারিয়ারটা কখন থেকে শুরু হয়েছিল এবং মনে হচ্ছিল যে না, আমি এখান থেকে শুরু করব, বা কি ভেবে আপনি আপনার এই ক্যারিয়ারটা শুরু করেছিলেন, কখন থেকে শুরু করেছিলেন? আচ্ছা, সেটা হচ্ছে আপনাকে আগেই বলি আমার ক্যারিয়ার শুরু হয়েছে বেসিক্যালি আমি আমার কলেজ লাইফে। আমি এইচএসসি যখন এক্সাম দিয়ে দিলাম, তখন আমি বাংলাদেশের একটা প্রাইভেট এয়ারলাইন্সে আমি অ্যাজ এ ক্যাবিন ক্রু হিসেবে জয়েন করলাম। তো এই জার্নিটা আমার 7 ইয়ার্স এর ছিল। মানে 18 বছর বয়সে আসলে আমার ক্যারিয়ার শুরু হয়ে গেছে। আমি জি। আমার ইউনিভার্সিটি লাইফেও আ আ জবে ছিলাম। তো ঐটার পর 19 এ যেটা হলো আমার বিয়ে হয়ে গেল 19 এ আমি প্রেগন্যান্ট। দ্যাট টাইম ম্যাটারনিটি লিভে আমি চলে আসলাম। এরপর তো করোনা হলো, ওয়ার্ল্ড ওয়াইড করোনা, এয়ারলাইন্সের অবস্থা ভীষণ খারাপ। তখন আমার মনে হলো যে এক্সাক্টলি আমি তো আসলে ঘরে বসে থাকতে পারব না। এখনকার মেয়েদেরকে কিছু করতে হবে। তখন গিয়ে আমি যেটা করলাম, I have a showroom actually আগে ছিল। আ আবার রিসেন্টলি ওপেন করেছি দ্যাট টাইম। তো এটা বনানীতে ছিল জান্নাত ক্রিয়েশন। তো আমি একটা শোরুম দিয়ে শুরু করলাম। এরপর আমার যে হাসব্যান্ড ছিলেন উনি বাইং প্রফেশন এ ছিলেন। তো উনি আমাকে বলল যে, "ঠিক আছে, তুমি অফিসে জয়েন করে ফেলো।" আমার মনে হচ্ছিল যে এই এয়ারলাইন্স থেকে বের হয়ে এসে আমার জন্য আসলে একটা গ্ল্যামারস ওয়ার্ল্ডই দরকার, যেটা আসলে ক্লথ রিলেটেড। তো এরপরে চলে আসলাম বাইং হাউসে। এখন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ ৬ বছর ধরে আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না। এখন আমি আপনাকে যেটা নিয়ে কোশ্চেন করবো একদম ডিরেক্ট চলে যাই। বর্তমানে আমরা জানতে পেরেছি আপনি রাজনীতিকভাবে একটা দলের সাথে জড়িত আছেন। সো এটা নিয়ে যদি কিছু বলতেন, এবং আপনার যে দল বা আপনার টিম আছে, টিমকে নিয়ে যদি একটু কিছু বলতেন। আচ্ছা, সেটা হচ্ছে আমি রাজনৈতিকভাবে একটা দলে আছি। আসলে আমি একজন মানুষকে রাজনৈতিক দলের থেকেও আমি একজন মানুষকে সমর্থন করি। উনি এখন এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় ববি হাজ্জাজ। আ আমার দলের ব্যাপারে আমি যেটা বলব, আমি যে দলকে সমর্থন করছি বা আমি যে ব্যক্তির দলকে যে প্রতিষ্ঠাতার দলকে সমর্থন করছি, ওটার নাম হচ্ছে এনডিএম। তো আমাদের দল আ আমাদের হেড অফিস আপনার বনানীতে, পার্টি অফিস যেটাকে বলে। এখন মোহাম্মদপুরে আমরা কন্টিনিউ করছি। আমাদের কয়েকটা সংগঠন আছে। একটা হচ্ছে নারী উইংস, যুব আন্দোলন, আ ছাত্র আন্দোলন। তো ৩ টা আমরা আসলে বেসিক্যালি আমরা কাজ করি আমাদের আমাদের যেটা মানে আমাদের লিডারশিপ থেকে আমাদের কোরাম অনুযায়ী যেটা শেখানো হয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র জনগণের জন্য কাজ করা। শিক্ষার হার নিয়ে
মানে শিক্ষার হার বাড়ানো, নারীদের, আমাদের নারীদের কাজ হচ্ছে আমরা যাতে নারীদেরকে সাপোর্ট করতে পারি। নারী, আপনারা আপনারা যেমন আছেন নারী উদ্যোক্তা, বা আপনারা আপনারা যারা নতুন এগিয়ে যেতে চাচ্ছেন এদেরকে নিয়ে কাজ করা, বাংলাদেশের শিশু নারী, নারী শিশু এদেরকে নিয়ে কাজ করা। তো হ্যাঁ, আমাদের আমাদের দলের প্রথম মানে আমাদের গণতন্ত্রের প্রথম ফার্স্ট কথাই হচ্ছে জবাবদিহিতা। আপনি যদি কিছু করেন এটা জবাবদিহিতা থাকবে জনগণের সঙ্গে। জনগণকে আপনাকে জবাবদিহিতা, তারা যদি কোশ্চেন করে এটা অ্যান্সার দিতে আমরা বাধ্য। আর আমাদের মূল নীতি হচ্ছে জনগণের জন্য কাজ করা। আপু, আমরা জানি আপনাদের স্যার যিনি আছেন, এখনকার যে শিক্ষা প্রতিমন্ত্রী, স্যার আপনাদেরকে মানে স্যার লিডার হিসেবে কেমন, বা আপনারা ওনাদের থেকে কিভাবে এই লিডিং গুলো শিখেছেন বা কিভাবে এই কাজগুলো করেছেন, যদি একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, সেটা হচ্ছে আপনাকে একটু আরেকটু এখানে এটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমাদের একটা পলিটিক্যাল কোরাম থাকে। আমরা আসলে পলিটিক্সের ব্যাপারে কথা বলতে গেলে ওই কোরামের বাইরে যাওয়া ঠিক না। আমি শুধুমাত্র এইজন্য আপনার সাথে ব্যক্তি ববি হাজ্জাজকে নিয়ে কথা বলতে পারবো, আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আমি একদম, দলকে আমরা দেখি। ব্যক্তি তো ব্যক্তি স্যারকেই জানতে চাচ্ছি যে স্যার জি, জি, যেহেতু মানে উনি উনি ব্যক্তি উনি মানুষ টিচার, হিসেবে আপনি কেমন। আপনি জানতে পারেন। তো আমাদের যে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্যার আছেন, উনি, আপনি হয়তো জানেন, উনি নর্থ সাউথের একজন লিটারেচার, উনি টিচার। উনি ব্যক্তি হিসাবে ভীষণ শান্ত মানুষ। এবং উনি উনি নারীদের নারীদের প্রতি ওনার একটা অনেক বড় সম্মান কাজ করে। ওনার কাছে নারী নারী অর্থাৎ খুব সম্মানীয় একটা জায়গায় থাকতে হবে, এবং উনি নারীদেরকে নিয়ে কাজ করতে চান। আর উনি ব্যক্তি মানুষ হিসাবে লিডারশিপ থেকে ওনার কাছ থেকে আসলে আমি পলিটিক্সে শিখেছি। আমার আইডলটাই উনি। ওনার কাছ থেকে যেটা শিখেছি আমি, সেটা হচ্ছে মানুষকে সম্মান করা, মানুষের জন্য কাজ করা। আর ব্যক্তি হিসাবে আসলে আমি শুধু এতটুকু বলবো যে উনি একজন স্টার পার্সোনালিটি। আল্লাহ তাআলা ওনাকে সবকিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন আপনার কাছে যেটা জানতে চাইবো, আমরা জানি যে আপনি অনেক মাল্টিপল টাস্ক থেকে আপনার কাজগুলো শুরু করেছেন এবং স্টুডেন্ট লেভেল থেকে আপনি কাজগুলো শুরু করেছেন। তো একটা সময় দেখা যায় যে আপু অনেক সময় অনেক মাল্টিপল টাস্ক করতে করতে অনেক সময় জীবনে একটা দেখা যায় ডিপ্রেশন চলে আসে, বা অনেক কাজের প্রেশারও অনেক সময় ডিপ্রেশন গুলো চলে আসে। হুম, হুম, হুম। তো ওই সময়টা আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করেন বা কিভাবে ওভারকাম করেন নিজেকে? এটা কি আপনি কোনটা বলছেন? আমরা নারীরা তো অনেক দিক থেকেই মানে ঝামেলায় থাকি। লাইক আপনি যদি সোশ্যাল মিডিয়া বলেন, সাইবার বুলিং, ইভেন আমি যে আমি আপু সেক্টরগুলোতে কাজ টোটালটাই করেছি আপনার এটা। থেকে জানতে চাচ্ছি, টোটালটাই জানতে চাচ্ছি, কারণ আমি জানি যে যেহেতু আপনি অ্যাজ এ ফিমেল আর আমিও যেহেতু ওয়ার্কিং উমেন, সো আমাদের অনেক বেশি কাজ থাকে, অনেক বেশি ডিপ্রেশন থাকে, অনেক কিছু অতিক্রম করে আমাদের কিন্তু কাজগুলো করতে হয়। তো সেই সময়গুলোকে আপনি কিভাবে নিজেকে ওভারকাম করেন আর কি? আচ্ছা, আমি যদি ওই যে আপনাকে আমি ৩ টা বলছি, সেটা হচ্ছে when I was in crew, তখন একটা ব্যাপার ছিল যে শি ইজ এ ফিমেল, আ সে প্লেনে কাজ করে। প্লেনে কাজ করা মেয়েরা ভালো হয় না। তো এটা একটা টাস্ক ছিল। যেহেতু দ্যাট টাইম আমি ম্যারিডও ছিলাম। 12, আমার আসলে বিয়েটা হয়েছে 2012 এ। তো ইন-লজ এর একটা প্রেশার ছিল। বাট আমি এটা প্রুভ করতে পেরেছি যে না, এই জায়গাটা ভালো, এই জায়গায় মেয়েরা কাজ করতে পারে। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ ছিল আমার। এরপর আপনি যদি বাইং প্রফেশন এ আসেন, আসলে প্রত্যেকটা প্রফেশন প্রত্যেকটা জায়গায় হয় কি, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এত মানে মেল কলিগ পাবেন, অথবা মেইলদের একটা পুরুষতান্ত্রিক সমাজ পাবেন, যেখানে আসলে আমাদের মেয়েদেরকে বিট দেওয়া ইজ ভেরি টাফ। তো এখানে অনেক কিছু চ্যালেঞ্জ আমাকে নিতে হয়েছে। আবার আপনি যদি পলিটিক্যালিও বলেন, যদি আপনি কোনো দলকে সমর্থন করেন, আপনার এগেইনস্ট যে পার্টি থাকবে, ইভেন সাধারণ যে মানুষ থাকবে, এর মধ্যে কিছু বট বাহিনী থাকবে। এদের এদের আপনাকে যে উত্ত্যক্ত করার ধরন, এটা আপনি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পারবেন। যদি আপনি আমার সোশ্যাল প্ল্যাটফর্ম চেক করেন যে আমি কি পরিমাণ বিব্রতিকর অবস্থায় থাকি। এখন আমি যেটা করি সেটা হচ্ছে আমি আসলে খুব নরমাল এটা ডিল করার ট্রাই করি। আমাকে যদি কখনো কেউ এটা আপনি ফ্যামিলি বলেন, আপনি বাইরের লোক বলেন, ইভেন আপনি যদি
আমার বিরোধী কোনো মানুষকেও বলেন, আমি তাকে বোঝানোর ট্রাই করি যে আমি এই কাজটা করছি, এটা ভালো। তোমার যদি এটা ভালো লাগে তো তুমি আমার সাথে ইউ ক্যান জয়েন উইথ মি। আদারওয়াইজ তুমি মানে আমাকে বিরক্ত করো না, কারণ আমি তোমাকে বিরক্ত করছি না। আমি আসলে ওই ফাইটে যেতে চাই না। আমি চাই আমার ভালো কাজ দিয়ে তাকে বোঝাতে যে, "না ঠিক আছে, এটা আমি সমর্থন করছি, তুমি করছো না, ইটস ওকে।" সো আমার একদম আমার আপু, বোঝানোর ব্যাপারটা হচ্ছে এরকম। একদম টোটালি এগ্রি আপু, অ্যাপ্রিসিয়েটেড। আপু, আপনি তো বর্তমানে বলছেন যে আপনি বাইং হাউস নিয়ে কাজ করছেন। জি, জি। সো বাইং হাউস নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন যে আপনি কিভাবে ডিল করছেন, আপনার ক্লায়েন্ট কারা এবং কখন থেকে এটা আসলে বর্তমান অবস্থাটা কি আপনার প্রতিষ্ঠানে, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার। আচ্ছা, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফেপটেক্স। আমার হেড অফিস টরন্টোতে, ডাউনটাউনে। আমার ইউরোপিয়ান বেস নিয়েও আমি কাজ করি। পোল্যান্ড, আ ইংল্যান্ড, দেন আমি ইরান নিয়েও কাজ করেছি। এখন ইরানের অবস্থা আপনি জানেন। আমার আসলে 60% আ ছোট যে ক্লথ গুলো যাচ্ছে, গুডস গুলো যাচ্ছে, এটা ইরানে যেত। আপাতত ইরানের অবস্থা ভয়ংকর। আর কাজ করছি, আমার একটা টিম আছে। আমার টিমে আপনি জেনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ, আমার টিমে ১০ জনই মেয়ে মানুষ, মানে মহিলা, এবং আমার মনে হয়েছে যে মেয়েরা আমার সাথে কাজ করুক। আর আমার উই হ্যাভ এ অ্যাকচুয়ালি আমাদের ফ্যাক্টরিও আছে। তো আমার ফ্যাক্টরিতে আ ৪,০০০ এর বেশি মেয়ে কাজ করে, মহিলা কাজ করে। এবং আপনাকে আমি জানাতে খুশি হব যে আমার ছেলে যারা লেবার আছে, বা সরি, যারা আমাকে যারা সাহায্য করছেন, আমার যারা আমাকে এবং আমার কোম্পানিকে প্রমোট করছেন, তাদের মধ্যে মেয়েরা এত বেশি ভালো কাজ করে। মানে এটা এত মানে আমাকে এত মানে ভালো লাগায়। তো আমার কোম্পানিতে আসলে আমাদের কাজ হচ্ছে ডেনিম নিয়ে কাজ করা। আমরা ডেনিম নিয়ে কাজ করি। আ বাংলাদেশের ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করি। ইভেন আমার একটা ব্র্যান্ড আছে, আপনি জানেন, জান্নাত ক্রিয়েশন। এটা নিয়েও আমরা কাজ করি। আমাদের মেক্সিমাম কাপড় ইউরোপ বেসের হয়, কানাডিয়ান বেসের হয়। আমাদের বায়ারও কানাডিয়ান। আমাদের ওখানে শোরুমও আছে। না, বাংলাদেশে আমাদের যে অফিস আছে, এটাতে আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে বাংলাদেশের প্রোডাক্টকে, আমরা এখন যেটা নিয়ে কাজ করছি, বাংলাদেশের প্রোডাক্টগুলোকে ইউরোপ অথবা ল্যাটিন আমেরিকাতে, আমরা নতুন যে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, এটা হচ্ছে ল্যাটিন আমেরিকাতে। আমরা চাচ্ছি ল্যাটিন আমেরিকাতে এশিয়ার যে অন্যান্য দেশ লাইক পাকিস্তান, ইন্ডিয়া, এরা যেভাবে ক্লথ নিয়ে যাচ্ছে, আমরা আমাদের কোম্পানির এবারের প্রজেক্ট যেটা, আমরা আমাদের ক্লথগুলো এশিয়ার কান্ট্রিতে আসলে নিব, বাংলাদেশকে চেনানোর জন্য। আমরা চাই আমার কোম্পানি এবং আমার উদ্দেশ্য হচ্ছে আমরা চাই বাংলাদেশকে পুরা বিশ্ব চিনুক। আপু, আপনার বিজনেসের জন্য অনেক বেশি শুভকামনা রইলো। আমি আশা করি আপনার কথাগুলো আমি শুনছিলাম অনেক মুগ্ধ হয়ে। আপনার যে চিন্তাধারা, যে অনেকেই কিন্তু মানে এটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করার একটা ব্যাপার যে আপনার টিমে ম্যাক্সিমামই হচ্ছে মেয়ে, এবং অনেকেই থাকে যে মেয়েদেরকে আসলে মনে করে যে মেয়েদের অনেক ঝামেলা থাকে, পারিবারিক অনেক প্রবলেম থাকে, মেয়েদের তুলনায় ছেলেদেরকে বেশি হায়ার করতে চায়। সো আপনাকে একটু ব্যতিক্রম দেখলাম, আমার খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং আমি বিশ্বাস করি আপনি সামনে আরো অনেক মেয়েদেরকে নিয়ে কাজ করবেন। সো আপু, আমি এখন আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি তো আসলে অনেকগুলো সেক্টরে এখন কাজ করছেন। আপনার মতে একজন আপনার মতে, মানে আপনার ওপিনিয়নে, একটা লিডার আসলে কেমন হওয়া উচিত অ্যাজ এ বস? বসের সাথে টিম মেম্বারদের টিম ওয়ার্কটা কেমন হওয়া উচিত? আমার আমার কাছে, এবং আমি আমার লিডারশিপ থেকে যেটা শিখেছি, আমি ওটাই আপনাকে বলব। আমার কাছে একজন বস এবং একজন লিডারকে ফ্রেন্ডলি হওয়া উচিত, বন্ধুত্বপূর্ণ আচরণ হওয়া উচিত। আমি চাই যে লিডার অর্থাৎ, আসলে লিডারশিপ বলতে কোনো ওয়ার্ড থাকাই উচিত না। লিডারশিপের থেকে আমরা বরং বলি গার্ডিয়ানস। একটা একটা কোম্পানির ওনারের আন্ডারে যারা থাকে, তারা আসলে চায় তাদের ওই গার্ডিয়ানশিপটা। আমি চাই যে আমার টিমের যারা আছেন, বা একজন লিডারের টিমে যারা থাকবেন, তাদেরকে অভিভাবকের মতো গাইড করা বা তাদেরকে বুঝানো। আমার মনে হয় এটা করলে বাংলাদেশে এই যে আ উচ্চ এবং নিচ্চ এই ব্যাপারটা আসলে থাকবে না। এই ব্যাপারটা কমে যাবে। সো লিডারশিপ ফ্রেন্ডলি হওয়া উচিত।
ইটস লুক লাইক আ গার্ডিয়ানশিপ। একদমই আপু। আমরা অনেক সময় থাকে যে আপু অনেক ক্ষেত্রে আমরা মানে প্রত্যেকটা সেক্টরে এটা থাকে কম বেশি, যে কাজ করতে করতে আমরা অনেক সময় একটা কর্পোরেট পলিটিক্স এর শিকার হয়ে যাই। সো এটা কোনো না কোনো ভাবে কারো না কারোর সাথেই হয়। সো ওই সময়গুলোতে আসলে আপু আপনার মতে যে কিভাবে ওভারকাম করা যায় বা কিভাবে নিজেকে হ্যান্ডেল করা যায় বা এগুলো কিভাবে মেনটেন করা উচিত? আচ্ছা, এটা হচ্ছে আপনি এই কোশ্চেনটা করেছেন, আমি থ্যাংক ইউ এই জন্য। বাংলাদেশের এটা আমার মনে হয় ফিমেলদের সাথে বেশি হয়। আপনি কর্পোরেট লেভেল বলেন, আপনি যে জায়গায় বলেন না কেন, মেয়েদেরকে একটা টার্গেট হিসাবে নেওয়া হয় এবং কোনো মেয়ে একটা ছেলের থেকে ভালো কিছু করছে, তার অর্থ মেয়েটা কিছু করছে। মেবি মেয়েটার ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলা হচ্ছে। কোনো না কোনো, অথবা মেয়েটা আ বাবা চাচা নিয়ে কথা বলা হচ্ছে যে তাদের দ্বারা হয়তো এসছে। সেই ক্ষেত্রে আমি মেয়েদেরকে বলব, যেহেতু আমি একজন মা, আমি একজন মেয়ে, আমি একজন নারী। আমি মেয়েদেরকে যেটা বলব যে স্ট্রংগেস্ট হইতে হবে। ওই জায়গায় ফাইট দিতে হবে। তাদেরকে বুঝাতে হবে তোমার থেকে আমি ভালো কাজ করি এবং আমি এই জায়গাটা ডিজার্ভ করি এবং তুমি এই জায়গাটা দিতে বাউন্ড। একদম আপু। আপু আপনার সাথে গল্প করতে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যে একদম পজিটিভ একটা প্যাকেজের সাথে আমি বসে আছি। থ্যাংক ইউ সো আচ্ছা মাচ, এবং আপু। আমারও ভীষণ ভালো লাগছে। কারণ আপনি যে কোয়েশ্চেন গুলো করছেন ম্যাক্সিমামই নারীদের রিলেটেড, এবং আমার আসলে আই লাভ টু টক অ্যাবাউট ফিমেল। ফিমেল। একদম মানে। আচ্ছা, আপনাকে আমি আরেকটা জানিয়ে রাখি। আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি। আমাদের একটা সংস্থা আছে, সেভ আওয়ার ওম্যান শো। জি। তো আমরা মেয়েদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে কাজ করি। ওখানেও আমার ৮৩,০০০ আ আমার 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 মেয়েরা কাজ করতেছে। এর মধ্যে ৫০,০০০ মেয়ে। আমার চিটাগং এবং ওয়াও। ঢাকায় ২ টা ব্রাঞ্চ আছে। ওহ, আপু অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড আপনার কাজগুলো। আমি যত শুনছি খুব মুগ্ধ হচ্ছি আপনার কথাগুলো। আরেকটা যেটা এখন আমি আপনার কাছ থেকে জানতে চাইবো আপু, আসলে কি ওই যে আপনি বললেন যে মেয়েদের আসলে ফাইটটা কিন্তু সব জায়গায় অনেক বেশি। যেটা হয় যে অনেক সময় অনেক কর্পোরেট সেক্টরও হয়, এটা সব জায়গায় হয় যে একটা মেয়ে যখন অনেক বেশি কাজে এগিয়ে যায় তখন কিন্তু হুম, একটা ক্লেম দেওয়া হয়। সামথিং লাইক দ্যাট, এরকম হতে পারে যে বস তাকে অনেক বেশি পছন্দ করে বা সে দেখতে অনেক সুন্দর বা তার সাথে একটু কফি খেতে যাচ্ছে, এই জন্য হয়তো বা তার পজিশনটা হাই হচ্ছে বা সে ইমপ্লিমেন্ট পাচ্ছে, প্রমোশন পাচ্ছে। এইগুলো কথা কিন্তু অনেক বেশি চর্চা হয়। এবং আগে যেটা হতো যে মেয়েরাই মেয়েদের কথা বলতো, এখন কিন্তু ছেলেরাও মেয়েদের পিছনে লাগে আপু। আমি যতটা, আপনি আমার সাথে এগ্রি হবেন কিনা। সো এই জিনিসগুলো আসলে একটা মেয়ে, আমার কাছে মনে হয় আপু যে একটা ছেলের থেকে একটা মেয়ে কিন্তু অনেক বেশি গুছানো হয় এবং অনেক সুন্দর করে সে ঘরেও কাজ করে বাইরেও কাজ করে। সো এইটার জন্যই মানে এটা আসলে কিভাবে আমরা মানে আমরা মেয়েরা, আমরা যারা কাজ করছি তারা কিভাবে এটা হ্যান্ডেল করতে পারি আপনার মতে? আচ্ছা, সেটা হচ্ছে আমি একটু আগে এটা নিয়ে আপনার সাথে কথা বলছিলাম। এখন আমি আমি তো এরকম মেয়েও দেখেছি আ যারা তারা অনেক সুন্দর। এই ব্যাপারটার জন্য যখন বুলিং হয়, তারা এই সৌন্দর্যটাকে ঘৃণা করতে শুরু করে। তো আমি ওই যে আপনাকে বললাম, আমাদের মেয়েদেরকে মাথায় রাখতে হবে যে সৌন্দর্য হচ্ছে সৃষ্টিকর্তার দান। সবাইকে আল্লাহ কিন্তু সবাইকেই সুন্দর বানিয়েছে। সবাইকেই সব কোয়ালিটি দিয়েছে। তো আমাদের ফিমেলদেরকে, আপনি যদি ফিমেলদেরকে নিয়ে মানে সরি মেলদেরকে নিয়ে বলতে চান, তো আমাদেরকে পুরুষ জাতিকে বুঝাতে হবে যে আমরা যে সুন্দর এটাই আমাদের সবথেকে বড় কোয়ালিটি। আপনি যদি মনে করেন যে ওরা এটা বুঝাতে চায় যে আম সৌন্দর্যটা যদি আসলে ডিসকোয়ালিফাইড বা কাজে লাগানোর মতো কিছু না হতো, তাহলে তো আল্লাহ তাআলা দিতেন না। আপনি যেটাই বলেন, ঈশ্বর দিতেন না, ভগবান দিতেন না। কেন দিয়েছেন? কারণ এটা অফকোর্স একটা অনেক বড় কোয়ালিটি। আর যদি এরকম কিছু হয়, আমি তো সবসময় বলি যে ফাইট ব্যাক করতে। আপনাকে বুঝাতে হবে যে এটা আমার পজিশন সেটা। কারণ দেখেন, আমরা একেকজন একেক মেন্টালিটি নিয়ে দুনিয়াতে এসেছি। আপনি তো আসলে জনে, জনে ধরে বোঝাতে পারবেন না যে আই এম রাইট, ইউ আর রং। সো আপনি আপনার কাজ দিয়ে বুঝাবেন যে আমি রাইট, তুমি রং। আর তুমি যদি না বুঝো, তাহলে এটা আসলে আমার কিছু করার নেই। এটা তার ব্যর্থতা। এটা কোনো ফিমেলের ব্যর্থতা না। কোনো পুরুষ যদি কোনো মহিলাকে না বুঝতে চায়, এটা তার ব্যর্থতা। মেয়েদের কখনো কোনো ব্যর্থতা থাকতেই পারে না। আমার কাছে নারী মানেই সঠিক।
একদম আপু। আপু এখন আপনার কাছে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আসলে অনেকখানি সময় তো আপনি কাজ করছেন বা হুম, অনেকখানি এগিয়ে গিয়েছেন লাইফে। জি। সো এই এতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার লাইফে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা বা সাপোর্টার কে? আচ্ছা, আমি আমার লাইফে অনুপ্রেরণা আসলে ১ম এই একদম এটা হচ্ছে আপনাকে ছোট করে বলি। আমার মা। আমার মা। কারণ আমার মা আমাকে অলওয়েজ বুঝিয়েছে যে একটা মেয়ে মানে শুধুমাত্র সংসার করার জন্য না। সংসার অফ কোর্স পৃথিবীর সবথেকে বড় জব। বাট একটা মেয়ে সব করতে পারে। এরপর মেয়েদেরকে নিয়ে কাজ করার যে আগ্রহটা আসলে আমার, সেটা হচ্ছে আমার মেয়ে। এবং আপনি যদি আইডল বলেন, আসলে অনেকেই আছে। তার মধ্যে তো এখন অফ কোর্স আমাদের মাননীয় ববি হাজার স্যার। এরপর আমাদের আমার আরেকজন একদম এটা আপনি বড় ভাই বলেন অথবা লিডার বলেন অথবা অভিভাবক বলেন সেটা হচ্ছে আ হুমায়ূন পারভেজ। উনি আমাদের এনডিএমে আছেন। উনি আসলে উনি 10 ইয়ার্স এর মতো উনার সাথে আমার একটা সম্পর্ক। এবং উনি আমাকে সবসময় আ ভাই, বাবা আ মতো বুঝিয়েছেন যে আ কিভাবে মেয়েদেরকে সমাজে মাথা উঁচু করে বাঁচতে হয়। আর আপনি যদি আইডল বলেন অফ কোর্স এটা হচ্ছে মাননীয় ববি হাজ্জাজ। আচ্ছা আপু, আপনার মুখে শুনলাম যে আপনার আসলে সবার মাই সবার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়। সেক্ষেত্রে আরো হয়তোবা সাব অডিয়েন্ট আরো কয়েকজন থাকে। সো আন্টিকে যদি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনি কোনো মেসেজ দিতে চান চাইলে কিন্তু দিয়ে দিতে পারেন। যেহেতু আপনি আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা আন্টি। ওকে। সেটা হচ্ছে থ্যাংক ইউ। কারণ আমি আসলে আম্মুকে অনেক কিছু বলতে পারি না। সেটা হচ্ছে আম্মু আ আমি আসলে অনেক ভালো মেয়ে হতে পারি নাই। আমি জানি না আমি কতটুকু ভালো মা এটা হয়তো আমার মেয়ে বলতে পারবে। তবে মা হিসাবে আমার মা হচ্ছে পৃথিবীর ওয়ার্ল্ড এর সবথেকে বেস্ট মাদার সবার কাছেই বাট আমার কাছেও। এবং থ্যাংক ইউ আমাকে এত এনকারেজ করার জন্য, এখন পর্যন্ত এত সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আর আমি চাই যে আমার জীবনের শেষ অবধি পর্যন্ত আমার মা আমার সাথে থাকুক। আন্টির জন্য অনেক বেশি দোয়া, অনেক বেশি শুভকামনা। আন্টি সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক এবং এভাবে আপনাকে সাপোর্ট দিয়ে যায়। আপু, আপনার মুখে বারবার শুনতেছিলাম যে আমি একজন মা বা মানে আমি একটা ভালো মা হতে চাই বা এরকম টাইপের কিছু। আপনার জি, জি। বেবি সম্পর্কে এখন আমি একটু জানতে চাচ্ছি যে আচ্ছা, বাসায় আসলে কে আছেন এবং ওর বয়স কত, ওর নাম কি? ওর সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা। আমার মেয়ের নাম হচ্ছে জান্নাত বিনতে হুসাইন তানভি। জান্নাতটা আমার আমার মার দেওয়া। আর তানভিটা আ ওর দাদির দেওয়া। আ জান্নাতের বয়স এখন ৯ বছর। জান্নাত মানারাতে পড়ছে। আমার মা মানে আমার আ মা এবং মেয়ে এটা আসলে আমি কখনো আলাদা করতে পারব না। আমার মেয়ে আ এখন বাংলাদেশে থাকছে না। ও দুবাই থাকছে। ও মানারাতে পড়ছে। তো আমার মানে আমার কাজের কারণে হয়তো আমরা একসাথে থাকছি না। ইনশাআল্লাহ সুন আমিও হয়তো চলে যাব। তখন থাকা হবে। ইনশাআল্লাহ। আপনার সন্তানের জন্য অনেক বেশি শুভকামনা। আমি আশা করি আপনি আন্টি যেভাবে আপনাকে সাপোর্ট দিয়ে গেছে, আপনিও আপনার মেয়ের সম্পর্কটাও যাতে আল্লাহ এরকম করেই দেয়। সো আপু, আপনার মতো যারা ওয়ার্কিং ওমেন হতে চাচ্ছে বা যারা নতুন করে সবকিছু শুরু করতে চাচ্ছে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমার ওয়ার্কিং ওম্যানদের জন্য যেটা থাকবে, প্রথমত হচ্ছে বি স্ট্রং। শক্ত হইতে হবে তাদেরকে। অনেক বেশি শক্ত হতে হবে এবং আমাদের এখন যে গভর্নমেন্ট আছেন পলিটিক্যালি আপনি তো জানেন তারা মেয়েদেরকে অনেক সাপোর্ট করছে। আর মেয়েদেরকে আমি এটা বলব যে ছোট থেকে শুরু করো। তুমি যদি পারো তাহলে তুমি রাস্তায় স্ট্রিট ফুড বিক্রি করা শুরু করো। তোমার যদি মনে হয় যে তুমি কিছু করতে পারতেছো না, তোমার এডুকেশন দিয়েও কিছু করতে পারতেছো না, তুমি রিক্সা চালানো শুরু করো, উবার চালানো শুরু করো। কিন্তু কিছু করো। কারণ একটা মেয়ের শিক্ষা আমি একজন আমি নাম নিতে চাচ্ছি না। একজন ঐদিন একজন নেত্রী, অনেক বড় নেত্রী উনি। উনি লিখেছিলেন যে মেয়েদের শিক্ষা আর বাবা ছাড়া পৃথিবীতে কিছু নাই। আর আপনি যদি এই ২ টা বাদ দেন তাহলে
আপু, আপনার থেকে এখন আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন? ওকে, ৫ বছর পর আমি ক্লোথ নিয়ে এবং আমার এই ক্লোথের যে মানে ক্লোথের যে অর্গানাইজেশন থাকবে, শোরুম বলেন বা বাইং হাউসে, এখানে আমি আমার সাথে বাংলাদেশের ৫ কোটি মেয়ে যাচ্ছি। আমি এই জায়গায় দেখতে চাই যে আমার সাথে দাঁড়াইয়ে, আমার পিছনে না, আমার পাশে দাঁড়িয়ে বাংলাদেশের ৫ কোটি মেয়ে আমার সাথে কাজ করবে। এটা চাচ্ছি। অনেক বেশি শুভকামনা রইলো আপু আপনার জন্য। আপু, আমরা একদমই সরাসরি একদমই সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনার থেকে যেটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে আহ আপনার মতে এখন যে নারীরা আসলে এখন কিন্তু অনেক নারীরাই কাজ করছে ঘরে এবং ঘরে বাইরে, যে আপনার আর আমার মতো, এটার সংখ্যা হয়তো বা দিন দিন আরো বাড়বে। তো তাদের জন্য আপনার মানে তারা কিভাবে পরিকল্পনা নিতে পারে বা তাদের স্টেপ গুলো কি হওয়া উচিত, বা কোন কোন অর্গানাইজেশনের সাথে অ্যাটাচ থাকলে তারা আরো নিজেদের কাজগুলো অনেক বেশি ডেভেলপ করতে পারবে, এরকম কিছু জায়গার নাম বা কোর্সের নাম যদি আপনার কিছু জানা থাকে তাদেরকে যদি শেয়ার করতে পারতেন। আচ্ছা, সেটা হচ্ছে বাংলাদেশের নারীদের আমি ওই যে ১ম এই তাদেরকে অনেক সাহস নিয়ে এগোতে হবে। বুঝতে হবে নারী মানেই শক্তি। নারী মানে আ দুর্বলতা না, নারী মানে শক্তি এবং মেয়েদেরকে যদি অনেক মেয়েরাই আছে অনেক, অনেক বেশি এডুকেটেড তারা চিন্তা করে যে আমি হয়তো ভালো জব পাচ্ছি না বা কিভাবে শুরু করব? আমি বলব যে আপনি রাস্তায় ফুড কোর্ট দিয়ে শুরু করেন। আপনি উবার চালান। যেটা পশ্চিমা বিশ্বে আছে, ইউরোপ, আমেরিকাতে আছে, যেটা বাংলাদেশে নাই। হ্যাঁ? আমরা ছোট জায়গা থেকে শুরু করি। আর নারী উদ্যোক্তাদেরকে নিয়ে তো অলরেডি গভর্নমেন্টেরও কিছু, কিছু আ ব্যাংকিং লোন দেওয়া আছে বা আপনি কিভাবে গণশিক্ষা আছে আমাদের। আ যেখানে মেয়েদেরকে ট্রেনিং দিয়ে, মেয়েদেরকে কাজ করিয়ে উম আ তারা এই ট্রেনিং গুলো নিতে পারে। আর আমি বলব বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের সেক্টরগুলো আরো ছোট, ছোট ভাবে বাড়ানো উচিত। যেটার জন্য আমাদেরকেও কাজ করা উচিত। আমাদেরকে, আপনাদেরকে কাজ করা উচিত। কিন্তু আমাদের সাথে আমি আর আপনি যদি ১০ জন করে বাড়াই, আমি আর আপনার মতো মানুষ, তাহলে বাংলাদেশের আমার তো মনে হচ্ছে বাংলাদেশকে বাইরে থেকে মেয়ে নিয়ে আসতে হবে। নিয়ে এসে কাজে রাখতে হবে। কারণ সবাই আমরা ওয়ার্কিং লেডি হয়ে যাব। সো আমরা একে অপরকে সাহায্য করি। আমরা নারীদের ১ম মূল নীতি হওয়া উচিত আমাদের ইউনিটিটাকে ঠিক রাখা। আমরা একজন আরেকজনকে সাহায্য করব। একদম আপু। আপু, আমরা লাস্ট জানতে চাইবো যে আমাদের এই প্ল্যাটফর্মে এসে আমাদের সাথে কথা বলতে পেরে আপনার কেমন লাগলো? আচ্ছা, ১ম এই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর কর্পোরেট লাউঞ্জকে তো আমি মানে আমার আমার আন্তরিক এবং মন থেকে অন্তর থেকে আমি বলব যে থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য এবং আপনাকে এই সময় দেওয়ার জন্য এবং আমাকে আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাকে সবার কাছে জানানোর জন্য বা আমার অভিব্যক্তি শোনার জন্য ধন্যবাদ এবং আমি চাই যে আপনাদের সাথে আমার আবার কাজ হোক। ইনশাল্লাহ আমরা সামনে আপুকে অনেক বেশি মানে অনেক প্রোগ্রামে পাবো, আমাদের সামনে আরো অনেক প্ল্যান আছে। সো ওইখানে হয়তো বা আপনাকে আমরা আবার পাবো, এটাই আশা ব্যক্ত করে ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করব। এবং আপনার জন্য অনেক বেশি শুভকামনা আপু। আপনার অনেক মূল্যবান সময় থেকে এসে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আমাদের পুরো টিম আপনার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ইনশাল্লাহ একসাথে আরো অনেক কাজ করা হবে এবং আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই রইল। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। আসসালাম। দর্শক, আমরা প্রতি সপ্তাহে এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।